আপনি একবার চিন্তা করে দেখুন, এমন একটা অভিশপ্ত গ্রাম যেখানে মানুষ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রতি 10 বছর পর পর নিজেদের একটা জ্যান্ত সন্তানের গলা কেটে শয়তানের উদ্দেশ্যে বলি দেয়। আর এর পেছনে লুকিয়ে আছে এমন এক মা যে নিজের মৃত স্বামীকে কবর থেকে জ্যান্ত ফিরিয়ে আনার জন্য নিজের জন্ম দেওয়া মেয়েদেরই শয়তানের নরকের দুয়ারে ঠেলে দিচ্ছে। কিন্তু একটা পৈশাচিক আত্মা কেন নিজের মেয়ের শরীর দখল করে একের পর এক মানুষের তাজা রক্ত আর কাটা আঙ্গুল দিয়ে খেলা করছে? আর শয়তান কি আসলেই মেনে নেবে এক সাধারণ মানুষের দাবি, নাকি পুরো গ্রামে নেমে আসবে জীবন্ত নরকের চাবুক? এই সব হাড়হিম করা প্রশ্নের উত্তর জানতে আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এক দারুণ তামিল হরর সিনেমা, যার নাম দ্য ডার্ক বাইবেল অথবা সেতেন দ্য ডার্ক। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেন। গল্পের একদম শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় 1600 শতকের ভারতবর্ষে, যখন এখানে ব্যবসা করার উদ্দেশ্যে পা রেখেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা প্রথম দিকে কেরালা এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকার নিজেদের বাণিজ্য কুঠি স্থাপন করে, কিন্তু ব্যবসার আড়ালে তাদের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা এই অঞ্চলের সরল সহজ মানুষদের মধ্যে নিজেদের ধর্ম এবং কিছু চরমপন্থী ক্যাথলিক রীতিনীতি ছড়িয়ে দিতে শুরু করে। দেখতে দেখতে পুরো ভারতের শাসনভার চলে যায় ব্রিটিশদের হাতে। এরপর গল্প মোড় নেয় 1880 সালে, যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এদেশের মানুষ বিদ্রোহ শুরু করে। ঠিক সেই উত্তাল সময়ে ক্রিশ্চিয়ান ফাদারের ছদ্মবেশে একদল বিশেষ যাজক বা প্রিস্ট কেরালা ও তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলে এসে পৌঁছায়। কিন্তু তারা কোনো সাধারণ ধর্মপ্রচারক ছিল না। পর্দার আড়ালে তারা চর্চা করত ভয়ঙ্কর কালো জাদু আর ডাইনি বিদ্যা বা উইচক্রাফট। তাদের সেই অন্ধকার রীতিনীতি সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। আসলে তারা ঈশ্বরের অনুসারী ছিল না, তারা ছিল সাক্ষাৎ শয়তানের উপাসক। এই ভণ্ড ওঝাদের মূল লিডার ছিল ফার্নান্দিস নামের এক বৃদ্ধ, এবং তার সবচেয়ে বিশ্বস্ত ডানহাত ছিল আর্মেলিয়াস নামের এক যুবক প্রিস্ট। নর্মাল ক্রিশ্চিয়ান ফাদাররা যখন এদের এই শয়তানি তন্ত্রের কথা জানতে পারে, তখন তারা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নিজেদের অস্তিত্ব বাঁচাতে ফার্নান্দিস আর আর্মালিয়াস তাদের অনুসারীদের নিয়ে তামিলনাড়ুর 3টি অত্যন্ত দুর্গম ও অনগ্রসর গ্রামে গিয়ে আশ্রয় নেয়। গ্রামগুলোর নাম ছিল আস্তিনাপুরম, কুল্লুকোজি এবং মিট্টাকারাই। সেখানকার আদিবাসীদের অজ্ঞতার সুযোগ নিয়ে ফার্নান্দিস খুব দ্রুত নিজের অন্ধকার সাম্রাজ্য বিস্তার করতে সফল হয়। কিন্তু তার লোভ ছিল আরও অনেক বেশি। সে পুরো পৃথিবীতে এই ডার্ক ম্যাজিক ছড়িয়ে দিতে চেয়েছিল। আর এই উদ্দেশ্যে সে আর্মেলিয়াসের সাথে মিলে তৈরি করে এক ভয়ঙ্কর কালো বই, যার নাম ছিল ম্যালিশিয়াস ম্যাগনাস। এই অভিশপ্ত বইয়ের ভেতর এমন কিছু আদিম মন্ত্র ছিল যা দিয়ে মৃত মানুষকেও জ্যান্ত করে তোলা সম্ভব। কিন্তু এই অলৌকিক শক্তি নিজের চোখে দেখার আগেই ফার্নান্দিস মারা যায়। ফার্নান্দিসের মৃত্যুর পর আর্মেলিয়াস সেই সুযোগ হাতছাড়া করেনি। সে পুরো আস্তিনাপুরম গ্রামের মানুষদের সামনে ম্যালিশিয়াস ম্যাগনাস বইয়ের মন্ত্র পড়ে মৃত ফার্নান্দিসকে কবর থেকে জ্যান্ত ফিরিয়ে আনার চেষ্টা করে। আর এই নারকীয় রিচুয়ালটি নিজের চোখে দেখে ফেলেছিল ওই গ্রামেরই এক কম বয়সী মেয়ে, যার নাম ছিল ভিক্টোরিয়া। এই ভয়ানক দৃশ্য সহ্য করতে না পেরে মেয়েটি নিজের মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আর্মেলিয়াস আর তার শয়তান উপাসক দলকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেয়, তখনও কিন্তু তাদের সেই অন্ধকার কুসংস্কার পুরোপুরি মুছে যায়নি। আর্মেলিয়াসের চলে যাওয়ার পরও তার অন্ধভক্তরা প্রতি 10 বছরে একবার এক জ্যান্ত মানুষের বাচ্চা এনে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে শুরু করে। স্ক্রিনে যখন দেখানো হয় এক নিষ্পাপ শিশুর গলা কেটে তারা রক্ত ঢালছে, তখনই বোঝা যায় এই সম্প্রদায়ের মানুষ কতটা নিষ্ঠুর আর পৈশাচিক ছিল। এরপর সিনেমার কাহিনী এক লাফে এগিয়ে যায় 1973 সালে। আমরা আবার ফিরে আসি সেই অভিশপ্ত আস্তিনাপুরম গ্রামে। এই গ্রামের মানুষ বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বপ্ন আর বাস্তবতার তফাৎটুকু করতে পারতো না। এখানে আমরা দেখতে পাই ভিক্টোরিয়ার মেয়ে মার্সেলিন এবং মার্সেলিনের বড় মেয়ে আলিশাকে। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ভিক্টোরিয়াকে সবসময় একটা অন্ধকার ঘরের ভেতর বন্দি করে রাখা হতো, আর তার খাবার দাবারও ঘরের দরজা দিয়ে ভেতরে ঠেলে দেওয়া হতো। কিন্তু আজ ভিক্টোরিয়া তার মেয়ে মার্সেলিনের হাত থেকে খাবার খেতে চাইছিল না। মার্সেলিন তখন তার মেয়ে আলিশাকে বলে তার নানিকে খাবারটা দিয়ে আসতে। আলিশা যখন সেই ঘরের দিকে এগিয়ে যায়, তখন ভিক্টোরিয়া বন্ধ ঘরের ভেতর থেকে
অত্যন্ত কুৎসিত ও পৈশাচিক হাসির শব্দ হাসছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, মার্সেলিন তার নিজের বৃদ্ধা মাকে খাওয়ার জন্য কোনো সাধারণ খাবার দিত না, সে বাটিতে করে দিত জ্যান্ত পশুর কাঁচা মাংস। আলিশা কোনো মতে ভয় চেপে তার নানিকে খাবার দিয়ে ফিরে আসে। এরপর গল্প চলে আসে 1989 সালে। আলিশা এখন বেশ বড় হয়ে গেছে, তার আক্ষরিক অর্থেই একটা ছোট বোনও হয়েছে যার নাম আরিন। কিন্তু আরিন জন্ম থেকেই কথা বলতে বা শুনতে পায় না। এই পরিবারের আলিশার বাবাকে কিন্তু কখনোই দেখানো হয়নি। আলিশা ইদানিং খুব মানসিক চাপের মধ্যে ছিল, কারণ তার মা মার্সেলিন দিন দিন খুব অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। মার্সেলিন প্রতিদিন আলিশাকে জোর করে স্কুলে পাঠিয়ে দিত এবং নিজেও তার সাথে স্কুলের চার্চে যেত। এখানে আমাদের আলাপ হয় সাগর নামের এক যুবকের সাথে, যে আলিশাদের গ্রামেই থাকতো। বর্তমানে আস্তিনাপুরম গ্রামের বেশিরভাগ মানুষ শিক্ষিত এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হলেও গ্রামের কিছু গোপন কোণায় আজও সেই শয়তান উপাসকদের বংশধরেরা বাস করত। আর দুর্ভাগ্যবশত আলিশারাও সেই অভিশপ্ত এলাকাতেই থাকতো। সাগর মনে মনে আলিশাকে খুব পছন্দ করত, কিন্তু ছোটবেলা থেকেই গ্রামের মানুষের মুখে আলিশার পরিবার সম্পর্কে নানা নোংরা কথা শুনে সে কোনোদিনও আলিশার সাথে কথা বলার সাহস পায়নি। সবাই বলতো ওর বাড়ির সবাই ডাইনি আর পাগল। একদিন সাগর যখন তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল, তখন আলিশা দূর থেকে তাদের খেলা দেখছিল। কিন্তু আলিশা সেখান থেকে উঠে চলে যাওয়া মাত্রই এক অদ্ভুত ঘটনা ঘটে। সাগরের দলের সাথে প্রতিপক্ষ দলের ছেলেদের কোনো কারণ ছাড়াই এক মারাত্মক মারামারি শুরু হয়ে যায়, যেন কোনো এক অদৃশ্য শক্তি সবার মাথার ভেতর রাগ ঢুকিয়ে দিয়েছিল। অন্যদিকে মার্সেলিন তার মেয়েদের স্কুলের চার্চে এসে ফাদার জেভিয়ারের সামনে দাঁড়ায়। ফাদার জেভিয়ারের আচরণ দেখে পরিষ্কার ছিল যে মার্সেলিনের চার্চে আসা কঠোরভাবে নিষিদ্ধ। মার্সেলিন ঈশ্বরের ক্রুশের সামনে হাঁটু গেড়ে বসে বারবার বলছিল, ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ফাদার জেভিয়ার অত্যন্ত কঠোর গলায় বলে, তুমি যে মহাপাপ করেছো মার্সেলিন, তার কোনো ক্ষমা ঈশ্বরের দরবারে নেই। মার্সেলিন তখন বলে, ঈশ্বর নিজেই আমার দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করবেন। আর ঠিক তখনই চার্চের ভেতরে থাকা যীশু খ্রিস্টের পাথরের মূর্তিটি অলৌকিকভাবে নিজের ঘাড় গড়িয়ে সরাসরি মার্সেলিনের দিকে তাকায়। এই দৃশ্য দেখে চার্চের সিস্টাররা ভয়ে চিৎকার করে ওঠে। ফাদার জেভিয়ার বুঝতে পারেন এটা কোনো ঈশ্বরের অলৌকিক ঘটনা নয়, বরং কোনো এক চরম অশুভ শক্তির মায়া। মার্সেলিন তখন ফাদারের কাছে স্বীকার করে যে এক অদ্ভুত অদৃশ্য কণ্ঠস্বর তাকে দিয়ে এইসব নোংরা কাজ করায়। সেই কণ্ঠস্বরটি আর কারোর নয়, তার নিজের মা ভিক্টোরিয়ার। মার্সেলিনের নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না যখন ওই আত্মা তাকে হুকুম করে। ঠিক তখনই ফাদার দেখতে পান মার্সেলিনের হাতের তালুতে একটা রক্তবর্ণের পেন্টাগ্রাম আঁকা রয়েছে, যা হলো সরাসরি শয়তানের প্রতীক। মার্সেলিন চার্চ থেকে চলে যাওয়ার সাথে সাথেই ফাদার জেভিয়ার এক মারাত্মক অজানা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যান। এদিকে সাগর সাহস করে আলিশাকে একটি ছোট গিফট দেয়। আলিশা সেটা না খুলে নিজের ব্যাগে রেখে দেয়। পরে আলিশার এক বান্ধবী তাকে জিজ্ঞাসা করে সে সাগরকে পছন্দ করে কিনা। আলিশা লজ্জায় স্বীকার করে যে সেও সাগরকে মনে মনে পছন্দ করে, কিন্তু তাদের এই মিষ্টি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। স্কুলের এক সিস্টার ছুটে এসে আলিশাকে বলে, তোমার মা চার্চ থেকে যাওয়ার পর থেকেই ফাদার জেভিয়ার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও। আলিশা তার বোবা বোন আরিনকে নিয়ে তড়িঘড়ি করে বাড়ি ফেরে। ঘরে এসে সে দেখে মার্সেলিন পুরো পাগল হয়ে গেছে। সে কখনো বলছে সে মানুষের আঙ্গুল কেটে কুচি কুচি করতে চায়, মানুষের দাঁত উপড়ে ফেলতে চায়, আবার ঠিক তার পরের মুহূর্তেই সে একদম স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে। আলিশা তার মাকে ঘরে বিশ্রাম নিতে বলে নিজের প্রতিবেশীর বাড়ি যায় এক দরকারি কাজে, কিন্তু সেই প্রতিবেশীর সদর দরজায় পা রাখা মাত্রই আলিশার রক্ত হিম হয়ে যায়। পুরো দরজায় ছড়ানো তাজা রক্ত, আর ছাদের কার্নিশ থেকে একটা মানুষের কাটা আঙ্গুল সুতো দিয়ে ঝুলছে। আলিশা ভয়ে চিৎকার করে নিজের ঘরে পালিয়ে আসে। ঘরে এসে সে দেখে ছোট আরিন এক কোনায় বসে কাঁপছে। রান্নাঘরে গিয়ে সে দেখে মার্সেলিন একটা ধারালো বটি দিয়ে নিজের হাতের আঙ্গুলগুলো কাটার চেষ্টা করছে। আলিশা কোনো মতে তার মায়ের হাত থেকে বটি কেড়ে নেয়। মার্সেলিন আবার নর্মাল হয়ে কান্নায় ভেঙে পড়ে। রাতে খাবার টেবিলে মার্সেলিন সবাইকে খাওয়ার আগে প্রার্থনা করতে বলে, কিন্তু তারা যখনই চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিতে যায়, তখনই মার্সেলিনের কানের কাছে ভিক্টোরিয়ার আত্মা ফিসফিস করে কথা বলতে শুরু করে। মার্সেলিন আবার পৈশাচিক রূপ ধারণ করে ডাইনিং টেবিল উল্টে দেয়। পরদিন সকালে আলিশা যখন স্কুলে যেতে চাইছিল না, তখন মার্সেলিন নিজেই তাকে বলে, তুই আমাকে বাইরে থেকে তালা মেরে আটকে রেখে স্কুলে চলে যা।
কারণ আমার নিজের শরীরের উপর কোনো ভরসা নেই। আমি কখন কার কি ক্ষতি করে বসবো আমি জানি না। আলিশা বাধ্য হয়ে তার মাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে স্কুলে যায়, কিন্তু স্কুলেও আলিশার পিছু ছাড়ে না সেই অভিশাপ। ক্লাসরুমের ভেতর সে প্রতিনিয়ত কিছু মানুষের আর্তনাদ আর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। ঠিক একই সময় গ্রামের এক দম্পতির ছোট কন্যা সন্তান অ্যাঞ্জেল হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সেই রাতে নিখোঁজ অ্যাঞ্জেলের মা বাবা ঘরের ভেতর থেকে এবং বাইরে থেকে তাদের মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা যখন জানালা দিয়ে বাইরে তাকায় তারা দেখে ঘন অন্ধকারের ভেতর ছোট অ্যাঞ্জেল হেঁটে কোনো এক মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকে সেই মহিলাটিকে দেখতে হুবহু অ্যাঞ্জেলের নিজের মায়ের মতোই লাগছিল, কিন্তু ক্যামেরা যখন একটু ঝুম হয় আমরা দেখতে পাই সেই অন্ধকারের ওপারে আসল মার্সেলিন বসে এক ভয়ঙ্কর মায়াজাল বিছিয়ে রেখেছে। সেই আসলে অ্যাঞ্জেলকে নিজের রূপ দেখিয়ে হিপনোটাইজ করে টেনে নিয়ে গেছে। পরদিন স্কুলে আলিশা যখন জানালার বাইরে তাকায় সে দেখে একটা কুচকুচে কালো কাক বা রেভেন বার্ড এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলিশা তাকে তাড়ানোর জন্য আওয়াজ করলে স্কুলের শিক্ষিকা তাকে ভুল বুঝে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায়। অফিস থেকে বের হওয়ার পর সাগরের বান্ধবী মনি আলিশার হাতে একটা চিরকুট দিয়ে বলে, সাগরের বাবা শহরের এক বড় সাইকিয়াট্রিস্টকে চেনেন, তিনি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবেন, এই নাও সাগরের বাড়ির ল্যান্ডলাইন নাম্বার। কিন্তু আলিশা এটাকে অপমান মনে করে এবং চিরকুটটা তবুও নিজের কাছে রেখে দেয়। এরপর গ্রামে ঢোকার মুখে আলিশা দেখে সেই নিখোঁজ বাচ্চার মা বাবা পাগলের মতো কাঁদছে আর বাচ্চার মা আলিশার দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সে মনে মনে জানে এই সব কিছুর পেছনে আলিশার ডাইনি মায়ের হাত রয়েছে। ঘরে ফিরে আলিশা দেখে দরজার বাইরে থেকেই তালা লাগানো আছে, অর্থাৎ মার্সেলিন ঘরের ভেতরেই বন্দি। রাতে খাবার সময় মার্সেলিন আবার প্রার্থনা শুরু করতেই পুরো বাড়ির কারেন্ট চলে যায় এবং ভিক্টোরিয়ার ঘর থেকে বিকট চিৎকার আসতে থাকে। মার্সেলিন আলিশাকে বলে, তোর নানিকে খাবার দিয়ে আয়। আলিশা যেই কাঁচা ডিমের পাত্র নিয়ে ভিক্টোরিয়ার ঘরের দরজায় যায় কারেন্ট আবার চলে আসে। খাবার দিয়ে ফেরার পথে আলিশা দেখে ছোট আরিন মেঝেতে বসে কাঁপছে আর খাবার টেবিল থেকে তার মা উধাও। আলিশা খুঁজতে খুঁজতে একটা অন্ধকার ঘরের দরজার আড়ালে গিয়ে দেখে মার্সেলিন নিজের হাত দিয়ে নিজের মুখের দাঁতগুলো একটা একটা করে উপড়ে রক্ত ছড়াচ্ছে। ঠিক তখনই ঘরের আসবাবপত্রগুলো বাতাসে উঠতে শুরু করে এবং মার্সেলিন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আলিশা পাগলের মতো আরিনকে ইশারা করে কাউকে ডেকে আনতে বলে। আরিন টেবিলের পাশে পড়ে থাকা সাগরের সেই নাম্বার কোনো মতে কল করে, কিন্তু সাগর তখন ফোন না তোলায় আরিন গ্রামের বাকি মানুষদের ডেকে আনে। গ্রামের মানুষ এসে বলে, মার্সেলিনই আমাদের গ্রামের ছোট অ্যাঞ্জেলকে চুরি করেছে, ওকে আমাদের হাতে তুলে দাও। কিন্তু আলিশা তার অজ্ঞান মাকে আড়াল করে বলে, আমার মা কাল থেকে ঘর থেকে বেরই হয়নি, সে খুবই অসুস্থ। গ্রামের মানুষ তখনকার মতো হুমকি দিয়ে চলে যায়। পরদিন সকালে খবর আসে ফাদার জেভিয়ার নিজের চার্চের ভেতরে অত্যন্ত রহস্যজনকভাবে মারা গেছেন। পুলিশ এসে তদন্ত শুরু করে। চার্চের মাদার শিলা ইন্সপেক্টরকে অনুরোধ করেন যেন ফাদারের এই অদ্ভুত মৃত্যুর খবর বাইরে প্রচার না হয়, কিন্তু ইন্সপেক্টর রাজি হন না। এদিকে স্কুল থেকে ফেরার পথে আলিশা আর আরিনের ওপর সেই অভিশপ্ত কালো কাকটি সজোরে ডানা ঝাপটে হামলা করে। কাকটি আলিশার কান খুবলে রক্তাক্ত করে দেয় এবং আকাশ থেকে নিচের মাটিতে একটা তাজা মানুষের চোখ বা আইবল ফেলে দিয়ে উড়ে যায়। আলিশা ভয়ে আরিনকে নিয়ে ঘরে ঢুকে সে দেখে মার্সেলিন দেয়ালের দিকে মুখ করে নিজের মাথাটা দেয়ালে আছাড় মারছে। পুরো ঘর ভূমিকম্পের মতো কাঁপছে। মার্সেলিন যখন আলিশার দিকে মুখ ঘোরায় তখন দেখা যায় মার্সেলিনের ডান চোখের কোটর পুরো ফাঁকা, সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে। অর্থাৎ ওই কাকটি যে চোখটি এনে ফেলেছিল ওটা মার্সেলিনেরই নিজের চোখ ছিল। মার্সেলিন সম্পূর্ণ পৈশাচিক শক্তিতে নিজের মেয়ে আলিশার ওপর ঝাঁপিয়ে পড়ে। আরিন আবার সাগরকে ফোন করে। এবার সাগর তার বন্ধু মুরুলকে নিয়ে ঠিক সময় আলিশার বাড়ি এসে পৌঁছায় এবং মার্সেলিন ও আলিশাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে সাগর আলিশাকে জিজ্ঞাসা করে, তোমাদের ঘরে আর কেউ কি আছে? আলিশা তার নানি ভিক্টোরিয়ার কথা গোপন করলেও আরিন ইশারায় সাগরকে জানিয়ে দেয় যে তাদের ঘরে এক বুড়ি নানি বন্দি আছে। সাগর আলিশার আপত্তি সত্ত্বেও মুরুলকে নিয়ে আবার সেই অন্ধকার বাড়িতে ফিরে যায় ভিক্টোরিয়াকে উদ্ধার করতে। অন্যদিকে ইন্সপেক্টর ফাদার জেভিয়ার এবং গ্রামের আরও দুটি লাশের পোস্টমর্টেম করতে হসপিটালের মর্গে পৌঁছায়। ডাক্তার যখন ফাদারের গায়ের জামা খুলে সে দেখে ফাদারের পুরো শরীরে শয়তানের সেই কালো জাদুর প্রতীক বা ডেমনিক সিম্বল খোদাই হয়ে গেছে। ঠিক তখনই মর্গের লাইট কাঁপতে শুরু করে এবং ফাদারের নিথর লাশটা
নিজে নিজেই অন্য এক টেবিলের উপর ছিটকে পড়ে। ভয়ে ডাক্তার আর পুলিশ মর্গ থেকে পালিয়ে বেরিয়ে আসে। গ্রামের মুরব্বীরা ইন্সপেক্টরকে বলে এই লাশগুলোর পোস্টমর্টেম করবেন না, এদের এখনই অন্য কারোর কবরের ভেতর লুকিয়ে দাফন করে দিন, নইলে এই লাশগুলো পুরো গ্রামকে জ্যান্ত গিলে খাবে। ইন্সপেক্টর বাধ্য হয়ে গভীর রাতে কবরস্থানে গিয়ে লাশগুলো দাফন করতে শুরু করে। একই সময় সাগর আর মুরলী আলিশার বাড়ির ভিক্টোরিয়ার ঘরে ঢোকে, কিন্তু ঘরের ভেতর ভিক্টোরিয়া ছিল না, শুধু দেয়ালে তার এক পুরনো তরুণী বয়সের ছবি টাঙানো ছিল। ঠিক তখনই কবরস্থানে মাটি খুঁড়তে খুঁড়তে ইন্সপেক্টর কোদাল দিয়ে একটা পুরনো লাশের গায়ে গিয়ে লাগে। কফিন খুলতেই দেখা যায় ভেতরে যে লাশটি শুয়েছিল সেটি আর কারোর নয়, স্বয়ং ভিক্টোরিয়ার। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো লাশটি বহু বছর আগের হওয়া সত্ত্বেও বিন্দু মাত্র পচেনি, বরং তাকে দেখতে একদম এক যুবতী মেয়ের মতো লাগছিল। তাহলে প্রশ্ন ওঠে, এত বছর ধরে আলিশাদের ঘরে যে বুড়ি ভিক্টোরিয়া বাস করছিল সে আসলে কে? ঠিক এই সময় আলিশার বন্ধ ঘরের ভেতর এক অদৃশ্য অশুভ শক্তি সাগরের ওপর হামলা করে। ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং সাগরের চিৎকারের আওয়াজও বাইরে আসছিল না। কিছুক্ষণ পর দরজা খুলতেই সাগর ওখান থেকে মুরলীকে নিয়ে পালাতে যায়, কিন্তু তখনই আকাশ থেকে এক বিকট পৈশাচিক গর্জনের শব্দ আসে। সেই শব্দ শোনা মাত্রই সাগরের বন্ধু মুরলী পুরোপুরি হিপনোটাইজ বা পজেসড হয়ে যায়। সে নিজের জ্ঞান হারিয়ে এক টুকরো কাঠ নিয়ে সাগরকে পশুর মতো মারতে শুরু করে। আপনাদের কি মনে আছে বাস্কেটবল খেলার সময় আলিশা চলে যাওয়ার পরেও ছেলেদের মধ্যে মারামারি লেগেছিল? আসলে তখন প্রতিপক্ষের এক ছেলেও এভাবেই শয়তানের শক্তির দ্বারা পজেসড হয়ে গিয়েছিল। মুরলী সাগরকে মারতে মারতে বাড়ির বাইরে ফেলে দেয়। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে যখন লাঠি নিয়ে এগিয়ে আসে তখন তারা অন্ধকারের ভেতর এমন কিছু একটা দেখে যা দেখে তারা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। সাগর কোনো মতে রক্তাক্ত শরীর নিয়ে হসপিটালে পৌঁছায়। সে বুঝতে পারে আলিশার পরিবারের সাথে কোনো গভীর নরকের সংযোগ রয়েছে, কিন্তু হসপিটালে আলিশা তখন বোবা পাথরের মতো দেয়ালের দিকে তাকিয়েছিল। পরদিন সকালে ইন্সপেক্টর সাগর আর তার বাবাকে পুলিশ স্টেশনে ডাকে। ইন্সপেক্টর সাগরের বাবাকে বলে কাল রাত থেকে মুরলী নিখোঁজ এবং আজ সকালে মুরলীর মা বাবাকে তাদের ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। আমি চাই সাগর যেন এই কেস থেকে দূরে থাকে। কিন্তু সাগর ইন্সপেক্টরকে আলিশার বাড়ির সেই অদৃশ্য শক্তির কথা খুলে বলে। ইন্সপেক্টর প্রথমে বিশ্বাস না করলেও সাগরের অনুরোধে সে পুরনো ফাইল চেক করতে বলে। এক কনস্টেবল যখন আস্তিনাপুরম গ্রামের পুরনো ফাইলটা সেলফ থেকে টান দেয় তখনই পুরো ভারী লোহার সেলফটা অলৌকিকভাবে সেই কনস্টেবলের গায়ের উপর ভেঙে পড়ে, যেন কোনো এক অশরীরী শক্তি চাইছে না যে এই গ্রামের অতীত ইতিহাস বাইরের মানুষের সামনে আসুক। ইন্সপেক্টর টেবিলের উপর কিছু ছবি রাখা ছিল, যেখানে ফাদার জেভিয়ারের লাশের গায়ে থাকা সেই শয়তানি প্রতীকগুলো দেখা যাচ্ছিল। সাগরের চোখ হঠাৎ ফাইলের ভেতর থাকা একটা পুরনো ভিএইচএস ভিডিও টেপের উপর পড়ে। তারা যখন সেই টেপটি প্লে করে দেখা যায় ওটা বহু বছর আগের আস্তিনাপুরম হসপিটালের মর্গের একটা গোপন রেকর্ডিং। সেখানে চারজন ডাক্তার এক অদ্ভুত কেস নিয়ে আলোচনা করছিল। গ্রামের কিছু মানুষ কোনো রোগ ছাড়াই হঠাৎ মারা যাচ্ছিল, কিন্তু তাদের শরীরের কোনো অঙ্গ বা কোষ ডিকম্পোজ বা পচছিল না। এমনকি মৃত্যুর পরও তাদের মস্তিষ্কের কোষগুলো সচল ছিল এবং তারা চারপাশের সব কথা শুনতে পাচ্ছিল। আর সবচেয়ে বড় মিল ছিল যে লাশের পোস্টমর্টেম করা হচ্ছিল তার মুখের ভেতরে কোনো জিভ বা টাং ছিল না। ভিডিওর শেষ দিকে দেখা যায় হঠাৎ মর্গের লাইট নিভে যায় এবং টেবিলের উপর রাখা সব মরা লাশ একসাথে উঠে বসতে শুরু করে। ডাক্তাররা দরজা খোলার চেষ্টা করলেও দরজা বাইরে থেকে লক হয়ে যায় এবং সেই চিৎকার আর অন্ধকারের মাঝেই ভিডিওটি শেষ হয়ে যায়। ইন্সপেক্টর ভয় পেয়ে সাগরের বাবাকে বলে সাগরের উপর নজর রাখতে, কিন্তু সাগর তখনও স্কুলে মুরলীকে খুঁজছিল। সেখানে সে দেখে মাদার শিলা চার্চের পেছনে ফাদার জেভিয়ারের কিছু পুরনো ডায়েরি আর জামা কাপড় পুড়িয়ে ফেলছিল। ঠিক তখনই স্কুলের ছাদের ওপর মুরলী এসে দাঁড়ায়। মুরলীর সারা শরীরে তখন সেই অভিশপ্ত ডেমনিক সিম্বল আঁকা ছিল। সাগর কিছু বুঝে ওঠার আগেই মুরলী ছাদ থেকে নিচে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। অন্যদিকে হসপিটালে মাদার শিলা মার্সেলিনের কেবিনে এসে অত্যন্ত রাগী গলায় বলেন, তুমি যে নোংরা খেলা শুরু করেছো মার্সেলিন, আমি বেঁচে থাকতে তা সফল হতে দেব না। মাদার শিলা যখনই ঘর থেকে বের হতে যান মার্সেলিন এক ঝটকায় তার হাত ধরে নিজের দিকে টানে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর আর সাগর যখন মার্সেলিনের কেবিনে আসে তারা দেখে মার্সেলিন সেখানে নেই। পুরো ঘরের দেয়ালে মাদার শিলার তাজা রক্ত দিয়ে শয়তানের পেন্টাগ্রাম আঁকা হয়েছে। মাদার শিলাকে খুন করে মার্সেলিন তার পরনের নানের পোশাক পরে ছদ্মবেশে স্কুলে চলে যায় আরিনের সাথে দেখা করতে।
মার্সেলিনের এক চোখ গলিত, সারা শরীর রক্তাক্ত হওয়া সত্ত্বেও ছোট আরিন তার মাকে দেখে একটুও ভয় পায় না। মার্সেলিন আরিনকে ফুসলিয়ে স্কুল থেকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। সাগর আর পুলিশ যখন স্কুলে পৌঁছায় ততক্ষণে মার্সেলিন ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপর ইন্সপেক্টর তার ফোর্স নিয়ে আলিশার বাড়িতে হানা দেয়। সেখানে তারা আরিনকে অক্ষত অবস্থায় পেলেও ঘরের ভেতর মার্সেলিনকে খুঁজে পায় এবং তাকে অ্যারেস্ট করে। ইন্সপেক্টর যখন বাকি কনস্টেবলদের পুরো বাড়ি তল্লাশি করতে বলে তখনই ভেতরের ঘর থেকে একের পর এক গুলির আওয়াজ আসে। ইন্সপেক্টর দৌড়ে গিয়ে দেখে সব কনস্টেবল কোনো এক ঘরের মধ্যে এসে নিজেদের বন্দুক দিয়ে একে অপরের মাথায় গুলি করে আত্মহত্যা করছে। আর সেই ঘরের সিলিং থেকে থোকা থোকা মানুষের কাটা আঙ্গুল ঝুলছিল। হ্যাঁ বন্ধুরা, মার্সেলিন যে প্রতিবেশীদের ঘরে গিয়েছিল তাদের সবাইকে খুন করে তাদের আঙ্গুল কেটেই এই রিচুয়াল করা হয়েছিল। ইন্সপেক্টর জীবনে প্রথমবার এমন ভয়ানক দৃশ্য দেখে ভয়ে নিজের জিপ গাড়ি স্টার্ট করে ওখান থেকে যান বাঁচিয়ে পালায়। গ্রামের শয়তান উপাসকরা তখন জিপের ওপর পাথর ছুঁড়ে হামলা করে। এই গোলমালের সুযোগে মার্সেলিন আবার পুলিশের হাত থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। এরপর ইন্সপেক্টর আরিনকে নিয়ে সাগরের বাড়িতে আসে এবং সাগরের বাবাকে বলে মেয়েটিকে সাবধানে রাখতে। কিন্তু সেই রাত থেকে সাগরের জীবনে নেমে আসে আসল নরক। সে যখনই চোখ বন্ধ করছিল সে অন্ধকারের ভেতর মার্সেলিনের সেই একচোখা কদর্য রূপ দেখতে পাচ্ছিল। আর তার কানের ভেতর হাজার হাজার মানুষের কান্নার বিকট শব্দ আসছিল। সেই যন্ত্রণাদায়ক শব্দ সহ্য করতে না পেরে সাগর টেবিল থেকে একটা ধারালো ছুরি নিয়ে নিজের কানের ভেতর ঢুকিয়ে নিজের কানের পর্দা নিচে কেটে ফেলে। সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে যায়। তার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে সাগরের জ্ঞান ফিরলে সে আলিশার বেডের পাশে বালিশের ওপর আবার সেই শয়তানের প্রতীক দেখতে পায়। সে ইন্সপেক্টরকে ডেকে বলে এই সব কিছুর মূল চাবিকাঠি লুকিয়ে আছে ফাদার জেভিয়ারের অতীতে। তারা আবার ফাদারের পোড়া ছাইয়ের স্তূপের কাছে যায় এবং সেখান থেকে আধা পোড়া একটা চিঠি ও ছবি উদ্ধার করে। সেই ছবির পেছনে ফাদারের সাথে থাকা বাকি 3 ডাক্তারের নাম লেখা ছিল, যার মধ্যে একটি নাম ছিল ড্যানিয়েল। ইন্সপেক্টর ড্যানিয়েলের বর্তমান ঠিকানা খুঁজে বের করে তার বাড়িতে যায়। ড্যানিয়েল প্রথমে আস্তিনাপুরম গ্রামের নাম শুনেই তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সে বলে আমি কোনো মতে ওই নরক থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি, আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু সাগর যখন ফাদার জেভিয়ার ও বাকিদের মৃত্যুর কথা বলে তখন ড্যানিয়েল ডয়ার থেকে কিছু পুরনো কাগজ বের করে যেখানে হুবহু সেই কালো জাদুর মন্ত্রগুলো লেখা ছিল। অবশেষে ড্যানিয়েল তাদের সামনে খোলে এই মুভির আসল এবং সবচেয়ে বড় রহস্য। ড্যানিয়েল বলতে শুরু করে আজ থেকে প্রায় 40 বছর আগে 1950 সালে আস্তিনাপুরম গ্রামটি দেখতে খুব সুন্দর আর ধনী হলেও ভেতরের দিক থেকে ওটা ছিল একটা জীবন্ত নরক। গ্রামের বেশিরভাগ মানুষ শয়তানের পূজা করত। তারা শয়তানের সেই দুধ, কালো কাক বা রেভেনের সামনে জ্যান্ত মুরগির বাচ্চা এবং প্রতি 10 বছর পর পর একটা করে জ্যান্ত মানুষের বাচ্চার বলি দিত। পুরো গ্রামে একমাত্র ভিক্টোরিয়াই এমন এক মেয়ে ছিল যে মনে প্রাণে ঈশ্বরকে বিশ্বাস করত। ভিক্টোরিয়া তার স্বামী আর ছোট মেয়ে মার্সেলিনের সাথে সুখে সংসার করছিল, কিন্তু হঠাৎ করেই তার স্বামী এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়। যেহেতু ভিক্টোরিয়া ঈশ্বরকে মানত তাই গ্রামের শয়তান উপাসকরা তাকে চরম ঘৃণা করত এবং কোনো ডাক্তার বা কবিরাজকে ভিক্টোরিয়ার স্বামীর চিকিৎসা করতে দিত না। একদিন গ্রামের চার্চের পাশে ন্যান্সি নামের এক মহিলার বাচ্চা হলে ভিক্টোরিয়া তাকে দেখতে যায় এবং বাচ্চার মঙ্গলের জন্য যিশুর নাম নেয়। এতে ন্যান্সির স্বামী রেগে গিয়ে ভিক্টোরিয়াকে মারতে তেড়ে আসে, কিন্তু শয়তানের এলাকায় ঈশ্বরের নাম নেওয়ার শাস্তি ন্যান্সির স্বামীকে নিজের জীবন দিয়ে দিতে হয়েছিল। সেই রাতেই ন্যান্সির স্বামী কোনো এক ঘোরের মধ্যে এসে শয়তানের মূর্তির সামনে নিজের জিভ নিজে কেটে ফেলে এবং নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, ওই ভিএইচএস টেপে যে জিভ কাটা লাশটি দেখা গিয়েছিল ওটা ওই ন্যান্সির স্বামীরই ছিল। এদিকে ভিক্টোরিয়ার স্বামী যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল ভিক্টোরিয়া অনেক প্রার্থনা করে, কিন্তু হসপিটালের ক্রুশটি অলৌকিকভাবে উল্টো হয়ে নিচে পড়ে যায়। ভিক্টোরিয়া বুঝতে পারে ঈশ্বর তাকে সাহায্য করবেন না। তার স্বামী মারা যাওয়ার পর ভিক্টোরিয়ার ভেতরের সমস্ত ধর্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সে নিজের স্বামীকে জ্যান্ত ফিরিয়ে আনার জন্য সোজা চলে যায় সেই নিষিদ্ধ কবরস্থানে যেখানে আর্মেলিয়াস লিডার ফার্নান্দিস সমাহিত ছিল। ভিক্টোরিয়া নিজের হাত দিয়ে ফার্নান্দিসের কবর খুঁড়ে সেখান থেকে সেই অভিশপ্ত ডার্ক বাইবেল অর্থাৎ
মেলেশিয়াস ম্যাগনাস বইটি চুরি করে। সে নিজের জিভ কেটে শয়তানের বেদিতে উৎসর্গ করে এবং তার চোখ দুটো পুরো সাদা হয়ে যায়। সে মন্ত্র পড়া শুরু করতেই গ্রামের মানুষ সেখানে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়। তারা ভিক্টোরিয়াকে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে আধমরা করে ওখানেই ফেলে রেখে যায়। ড্যানিয়েল বলে, যেহেতু ভিক্টোরিয়ার সেই জ্যান্ত করার রিচুয়ালটি মাঝপথে গ্রামের মানুষ ভেস্তে দিয়েছিল, তাই শয়তানের এক মারাত্মক অভিশাপ পুরো গ্রামের উপর নেমে আসে। গ্রামের ফসল নষ্ট হতে শুরু করে, মানুষ না খেয়ে মরতে থাকে। এই কারণে গ্রামে খাবার আর পানির তীব্র অভাব দেখা দেয়। শয়তান তখন গ্রামের মানুষের সাথে এক নতুন চুক্তি করে। যদি তারা নিজেদের প্রাণ বাঁচাতে চায়, তবে সুখ সমৃদ্ধির বদলে এখন থেকে প্রতি 10 বছরে একটি করে শিশুর বলি দিয়ে শয়তানের বকেয়া কর শোধ করতে হবে। আর এই প্রথা আজ পর্যন্ত গ্রামে চলে আসছে। ড্যানিয়েল আরও এক ভয়ঙ্কর তথ্য দেয়। কালো জাদুতে যখন কেউ চরম মাত্রায় পারদর্শী হয়ে যায়, তখন তার আসল আত্মা নিজের নশ্বর শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, আর শরীরটি বছরের পর বছর একই রকম তরুণ অবস্থায় থেকে যায়, কখনো পচে না। ভিক্টোরিয়ার আত্মা আসলে তার নিজের শরীর থেকে বের হয়ে মার্সেলিনের শরীরের উপর ভর করেছিল। মার্সেলিন ছোটবেলা থেকে যে আওয়াজগুলো শুনতো, ওটা তার নানির নয়, তার নিজের মা ভিক্টোরিয়ার অশরীরী আত্মার কণ্ঠস্বর ছিল। ভিক্টোরিয়া মার্সেলিনের শরীর ব্যবহার করে একের পর এক মানুষকে বলি দিচ্ছিল, যাতে তার নিজের আত্মা প্রচুর শক্তির অধিকারী হতে পারে। আর যখনই তার আত্মা চরম শক্তিশালী হয়ে যাবে, সে হাসপাতালের মর্গ থেকে নিজের সেই অক্ষত তরুণ শরীরটাকে ভেতরে আবার প্রবেশ করবে এবং শয়তানের বউ বা সেটানস ব্রাইড রূপে পুনর্জন্ম নেবে। আর তার এই পুনর্জন্মের একমাত্র উদ্দেশ্য হলো আজ থেকে 40 বছর আগে মারা যাওয়া তার নিজের স্বামীকে কবর থেকে জ্যান্ত ফিরিয়ে আনা। ড্যানিয়েল পরিষ্কার বলে দেয়, যদি এই চিরকালের নরককুণ্ড বন্ধ করতে হয়, তবে ফার্নান্ডিসের কবরের ভেতর লুকিয়ে রাখা সেই ম্যালেশিয়াস ম্যাগনাস নামক বা ডার্ক বাইবেল বইটিকে খুঁজে বের করে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। কিন্তু গ্রামের মানুষ কখনোই তা করতে দেবে না, কারণ তাদের বিশ্বাস বইটা পুড়ালে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। গল্পের শেষ দিকে আমরা দেখতে পাই গ্রামের সেই উপাসক দম্পতি নিজেদের হারিয়ে যাওয়া বাচ্চার বদলে এখন আলিশার ছোট বউ বা বোন আরিনকে অপহরণ করে নিয়ে গেছে শয়তানের বেদিতে বলি দেওয়ার জন্য, কারণ 10 বছরে সেই নির্দিষ্ট সময় আবার চলে এসেছে। অন্যদিকে ড্যানিয়েল আফসোস করে বলে যে শয়তানের এই মায়াজালে গ্রামের মানুষ এতটাই অন্ধ যে তারা বুঝতেই পারছে না তারা ঈশ্বরের নামে আসলে এক প্রাচীন শয়তানের দাসত্ব করে চলছে। আর এই অসমাপ্ত ডার্ক রহস্যের মাঝে সিনেমার স্ক্রিন কালো হয়ে যায়, যা ইঙ্গিত করে খুব তাড়াতাড়ি এই মুভির সেকেন্ড পার্ট আসতে চলেছে, যেখানে জানা যাবে আলিশা আর সাগর মিলে কি পারবে সেই অভিশপ্ত ডার্ক বাইবেল পুড়িয়ে আরিনকে বাঁচাতে। তো বন্ধুরা, এই ছিল সেতান দ্য ডার্ক মুভির এক হাড়হিম করা কাহিনী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি ধামাকা হরর মুভি এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।